জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ। জন্মশতবার্ষিকী উদযাপনে প্রস্তুত সারা দেশ। গিনেস রেকর্ডে শস্যচিত্রে বঙ্গবন্ধু। চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিক বিএনপি নেতা মওদুদ আহমদ। সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিএনপির মহাসচিবের শোক। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, আজও ২৬ প্রাণহানি। দেশে ৩ ধরনের স্ট্রেইন শনাক্ত, পেছাতে পারে বইমেলা। শিক্ষা নিয়ে সুপরিকল্পনার পরামর্শ। তিস্তা চুক্তি নিয়ে টালবাহানা চলছে, অভিযোগ ফখরুলের। বিএনপির ৪ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, কাদের মির্জার নামে আরও মামলা। দিকে হালদারের সহযোগী রুনাই সহ গ্রেফতার ৩। ৫ মাসে অব্যাহতি দেয়াদের তালিকা দিতে হবে দুদককে। আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন ডক্টর ইউনূস। মিয়ানমারে বিক্ষোভ থামেনি, গুলিতে আরও ২০ প্রাণহানি। বিধানসভা ঘিরে বাড়তি উত্তাপ পশ্চিমবঙ্গে। কেন্দ্রের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মমতার। এবং কুইন্সটাউনে প্রস্তুতি ম্যাচে লিটন মুশফিক মিরাজের অর্ধশতক, ৪ উইকেট শিকার রুবেলের। পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী আজ। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাংলাদেশের এই অবিসংবাদিত নেতা। ২০০৪ সালে করা বিবিসি বাংলার শ্রোতা জরিপে বঙ্গবন্ধু হন সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। ৫০ বছর আগে যে বাংলাদেশ নিয়ে কটাক্ষ করতেন বিদেশিরা, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে সেই সোনার বাংলা। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন মাত্র ৩ অর্থবছর, অথচ এই সময়ে মাথাপিছু আয় এবং বিস্ময়কর প্রবৃদ্ধি অর্জন করে বাংলাদেশ। পরে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এখন উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। সোনার বাংলার স্বপ্ন যাত্রার কথা বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বাংলাকে দমিয়ে রাখা যায়নি। ৫০ বছর আগে ইতিহাসের মহানায়কের দৃপ্ত উচ্চারণ আজও চিরসমুজ্জ্বল। তার তর্জনীতেই লেখা হয় ৫৬,০০০ বর্গমাইলের ইতিহাস, গণমানুষের অর্থনৈতিক মুক্তির ভাবনাও। যুদ্ধ পরবর্তী সদ্য স্বাধীন বাংলাদেশ যখন নানা বিপর্যয় আর দুর্ভিক্ষের ছোবলে ছিন্ন ভিন্ন, তখন মাত্র ৩ বছরেই বঙ্গবন্ধুর নেতৃত্বে মাথাপিছু আয় ১৯৭০-৭১ সালের $৮৫ থেকে উঠে আসে $২৭৩। বিশ্বব্যাংকের হিসাবে কেবল মাথাপিছু আয় নয়, ১৯৭০-৭১ অর্থবছরের নেতিবাচক প্রবৃদ্ধি আশ্চর্য হলেও তা ১৯৭৪-৭৫ সালে ছাড়িয়ে যায় ৭%। এছাড়া মূল্যস্ফীতির চাপ কমে আসে অন্তত ২০%। কৃষিনির্ভর বাংলাদেশের খাদ্য উৎপাদনও বাড়ে বঙ্গবন্ধুর নেতৃত্বেই। তার রাজনীতির মাধ্যমে অর্থনৈতিক মুক্তি অর্জন এবং মৌলিক চাহিদা মানুষের যাতে ব্যবস্থা করা যায়, সেটা তার অর্থনৈতিক মূল দর্শন ছিল। মানুষ ছিল কেন্দ্রবিন্দুতে, তাদের কল্যাণ সাধন। কোনো অবকাঠামো নেই, কোনো প্রতিষ্ঠান নেই, কোন রকমের $1 রিজার্ভ নেই, এরকম একটি দেশকে তিনি ছাই ভস্য থেকে টেনে একটা সমৃদ্ধির মহাসড়কে তুলে দিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে চলছে বাংলাদেশ। শত প্রতিকূলতা মোকাবেলা করেই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশ। তাই তো ১৯৭১-৭২ সালের মাত্র $৯০০ কোটি অর্থনীতি এখন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বহুগুণ বেড়ে দাঁড়িয়েছে $৩৩,০০০ কোটি। দারিদ্র্য নির্মূলে বড় সাফল্য তো আছেই, ইতিহাসের রেকর্ড রিজার্ভ ছাড়িয়েছে $৪৪ বিলিয়ন। এছাড়া প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়েও বাংলাদেশ এগিয়ে নানা সূচকে। পাকিস্তানের চেয়ে প্রায় দ্বিগুণ মাথাপিছু আয়, আর ভারতের মাথাপিছু জিডিপিকেও ছাড়িয়েছে বাংলাদেশ। তো এই 10 বছরে জনবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে অর্থনীতিটা এমন ভাবে দ্রুত গতিতে, অত্যন্ত স্টেডি ভাবে এটা অগ্রসর হয়েছে সর্বক্ষেত্রে। শুধুমাত্র আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পৌঁছিনি, আমাদের অন্যান্য যে সমস্ত সূচক, যেমন সামাজিক সূচক, জীবনের আয়ু, শিশু মৃত্যু,
মাতৃমৃত্যু, প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ আজকে বিশ্বের বিস্ময়। 50 বছরের পথচলায় তলাবিহীন ঝুড়ি মুজিব বর্ষে পেয়েছে উন্নয়নশীল দেশের চূড়ান্ত সুপারিশ। অর্থনৈতিক অগ্রযাত্রায় পদ্মার বুকে রচিত হয় উন্নয়নের নবযাত্রা, আর অবাক তাকিয়ে রয় বিশ্ব। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ঘিরে সম্পর্কের নতুন উচ্চতায় দেশ। এ উপলক্ষে একসঙ্গে 10 দিনের অনুষ্ঠান মালার পর্দা উঠবে আজ। বুধবার 4:30 থেকে এই অনুষ্ঠানমালা চলবে স্বাধীনতা দিবস পর্যন্ত। উৎসবে যোগ দিতে ঢাকা আসছেন দক্ষিণ এশিয়ার 5 দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা। আসছেন মালদ্বীপের রাষ্ট্রপ্রধান ইব্রাহিম সোলেহ। তাদের স্বাগত জানাতে জাতীয় প্যারেড গ্রাউন্ডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিস্তারিত জানাচ্ছেন শাহ আলী জয়। শিল্পী কলাকুশলীদের শেষ মুহূর্তের ব্যস্ততা প্যারেড স্কয়ারের এই মঞ্চে। দক্ষিণ এশিয়ার 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এখানে উপভোগ করবেন প্রদর্শনী, জানবেন বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস, জানবেন এ মুক্তি অর্জনে কতটা সংগ্রাম আর ত্যাগ স্বীকার করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতীয় প্যারেড স্কয়ারে টানা 10 দিনের অনুষ্ঠানমালার মূল থিম মুজিব চিরন্তন। তবে প্রতিদিনের আয়োজনে থাকবে ভিন্নতা। সাংস্কৃতিক আয়োজনে থাকবে বন্ধুপ্রতিম দেশ ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ভারতের শিল্পীদের অংশগ্রহণ। আমরা তো জন্মাইনি এ দেশে, কিন্তু সূত্রটা তো এ দেশে, এই বাংলাদেশ। সেই মাটিতে আমরা ফেরত এলাম। ওর বাবার যাত্রা, ওর মায়ের যাত্রা সব এই দেশ থেকে। নাচ, গান, বাজনা এইসবের কোনো ভেদাভেদ নেই কোথাও। হ্যাঁ, প্রত্যেকের নিজস্ব একটা চরিত্র, স্বকীয় একটা বৈশিষ্ট্য থাকে, কিন্তু কোথায় যেন সুর এক। আয়োজকরা বলছেন বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানের পাশাপাশি বক্তব্য রাখবেন ঢাকা সফরে আসা ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান এবং মালদ্বীপের শীর্ষ নেতারা। বুধবার মালদ্বীপের রাষ্ট্রপ্রধান ইব্রাহিম সোলেহ ঢাকায় আসবেন। পর্যায়ক্রমে অন্য নেতারাও যোগ দেবেন উৎসবের আয়োজনে। আমাদের দেশের মানুষের যে মহান সংগ্রাম, দীর্ঘদিনের সংগ্রাম, স্বাধীনতার আগ থেকে শুরু করে সেই সংগ্রাম এবং সেই সংগ্রামে বঙ্গবন্ধুর নেতৃত্ব, আবার অন্যদিকে 9 মাসের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধা, বাংলাদেশের গণমানুষ, তাদের যে ত্যাগ, সব কিছু মিলে আমরা সেই ছবিটাও তুলে ধরতে চাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ গঠনের যে যাত্রা এবং পরবর্তীতে আমরা আজকে মুজিব বর্ষ নিয়ে আমরা যে আয়োজনগুলি করছি, এই পুরো যাত্রাটাকে আমরা একটা মুজিব চিরন্তন যাত্রা হিসেবে আমরা সামনে ধরেছি। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে দর্শনার্থী প্রবেশ হবে সীমিত আকারে। তবে গণমাধ্যমে 10 দিনের অনুষ্ঠানমালাই সরাসরি সম্প্রচার হবে দেশবাসীর জন্য। 17 মার্চ থেকে 26শে মার্চ জাতির জনকের জন্মজয়ন্তী থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। 10 দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব উদযাপনে প্রস্তুত বাংলাদেশ। অপেক্ষা আর মাত্র কিছু মুহূর্তের। জাতীয় প্যারেড স্কয়ার থেকে শাহ আলী জয়, নিউজ 24। আর 10টা শিশু কিশোরের মতোই কেটেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যকাল। তবে ছোটবেলা থেকেই নেতৃত্ব, ধর্মনিরপেক্ষতা, সহমর্মিতার মতো গুণাবলীগুলো প্রকাশ পায় কিশোর মুজিবের মধ্যে। শিশুকালের এই গুণগুলো নিজের মধ্যে আমৃত্যু লালন করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেখুন শাহ আলী জয়ের আরেকটি রিপোর্ট। টুঙ্গিপাড়ার এ মাঠেই ফুটবল খেলতেন বঙ্গবন্ধু। ছোটবেলা থেকেই পছন্দ করতেন খেলাধুলা, তবে ফুটবলই ছিল তার প্রিয় খেলা। আজকের এই শিশুদের মতোই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরও নির্ভার শৈশব কেটেছে খেলার মাঠে। তখন ব্যাংকপাড়া কিকার্স অ্যাসোসিয়েশন ইনি গঠন করেছিলেন এবং কালেক্টরেটের একটা দল ছিল। বঙ্গবন্ধুর পিতা কালেক্টরেটে চাকরি করতেন। ওই দলের তিনি তখন খেলতেন না, তখন তিনি ছিলেন ওই দলের ম্যানেজার। আর এদিকে বঙ্গবন্ধুর ফুটবল টিম হলো ব্যাংকপাড়া কিকার্স। এদের মধ্যে যখন প্রতিদ্বন্দ্বিতা হতো তখন দেখা যেত পিতা পুত্রের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, এবং কেউ কাউকে ছাড় দিতে রাজি না।
1920 সালের 17 মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেন জাতির জনক। 27 সালে 7 বছর বয়সে ডিমাডাঙ্গা স্কুলে শুরু হয় তার শিক্ষা জীবন। 2 বছর পড়েন এখানে। বর্তমানে বহুতল এই ভবনে শিক্ষা প্রতিষ্ঠানটির পাঠদান হলেও সে সময়ে গোলপাতার ঘরে 12 জন শিক্ষার্থীর সঙ্গে ক্লাস করতেন তিনি। এখানে একজন শিক্ষক ওনাকে পড়াতেন একটা গোলপাতার ঘরে। সেখানে এই শিক্ষকের নাম ছিল সুরেন্দ্রনাথ রায়। আমরা শুনেছি, কারণ উনি আমার দাদাদের সমসাময়িক ছিলেন। তো আমি আমার দাদার কাছ থেকে শুনেছি ওনার বাবা মাদারীপুরের কোর্টে চাকরি করতেন, বিধায় উনি 3য় শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে উনি এখান থেকে চলে যান। বঙ্গবন্ধুর নেতৃত্ব গুণ প্রকাশ পায় স্কুল জীবন থেকেই। তার সমসাময়িক কেউ বেঁচে না থাকলেও জাতির জনকের এই গুণের কারণে গর্ব করেন উত্তর প্রজন্ম। তিনি যখন স্কুলের ছাত্র তখন হামিদ মাস্টার নামে একজন শিক্ষক তার ছিলেন, যার প্রভাব বঙ্গবন্ধুর উপরে পড়ে এবং তিনি বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি ছাত্রদের দল গঠন করে মুষ্টি চাল সংগ্রহ করে তা গরিবদের মাঝে বিতরণ করতেন। জীবনের শেষ দিন পর্যন্ত যে অসাম্প্রদায়িকতার চর্চা করেছেন বঙ্গবন্ধু, সেই চর্চার প্রথম পাঠ হয় শৈশবকালে। তার যে একটা মানবতা যে দিকটা ছিল এটা অতুলনীয়। আসলে সে ছিল মানবতা, তার কাছে হিন্দু মুসলমান কিছুই ছিল না। তার ম্যাক্সিমাম বন্ধু ছিল কিন্তু আপনার হিন্দু। এলাকার সকল মানুষের সঙ্গেই এমন ব্যবহার করতেন যে সবাই যেন তার আত্মীয়। তার মুরব্বীদের তো মুরব্বী জ্ঞান যেটা ছিল এটা আমি বাংলাদেশের কাউকে দেখি নাই। নিভৃতপল্লী, টুঙ্গিপাড়া আর গোপালগঞ্জ সদরে কেটেছে জাতির জনকের শৈশব আর কৈশোর। বেরি আর চোখের রোগে আক্রান্ত হয়ে 4 বছর লেখাপড়া করতে না পারলেও 1937 সালে গোপালগঞ্জের মিশনারি স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন তিনি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বিশ্বের সবচেয়ে বড় ক্রপ ফিল্ড মোজাইক হিসেবে গিনেস বুকে স্থান পেয়েছে বগুড়ার শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি প্রকল্প। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে এই তথ্য সংযুক্ত করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। সেখানে জানানো হয় 1,19,430 বর্গ মিটারের বেশি এলাকা জুড়ে ওই শস্যচিত্র পেছনে ফেলেছে আগের রেকর্ডকে। এর উদ্যোক্তা হিসেবে AFM বাহাউদ্দিন নাসিম এবং KSM মুস্তাফিজুর রহমানের নাম উঠে এসেছে গিনেসের তথ্যে। ফুট হিসেবে বগুড়ায় বঙ্গবন্ধুর শস্যচিত্রের আয়তন 12 লাখ বর্গফুটের ওপরে। এর আগে চীনের 8.5 লাখ বর্গফুটের শস্যচিত্র রেকর্ডের অধিকারী ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাত্র জীবনের একটা অংশ কেটেছে কলকাতায়। 1942 সালে বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে ইন্টারমিডিয়েটের জন্য যখন ভর্তি হলেন তখন তিনি থাকতেন বেকার হোস্টেলে। সে কারণে বঙ্গবন্ধুর ছাত্র জীবনের প্রসঙ্গ এলে চলে আসে স্মৃতি বিজড়িত বেকার হোস্টেলের প্রসঙ্গ। শাকিল আবেদিনকে সাথে নিয়ে কলকাতা থেকে আরো জানাচ্ছেন ভাস্কর সর্দার। বঙ্গবন্ধুর ছাত্র জীবনের প্রসঙ্গ উঠে এলেই অবশ্যই উঠে আসবে তৎকালীন ইসলামিয়া কলেজের নাম, যার আজকের নাম মৌলানা আজাদ কলেজ, যেটি অবস্থিত কলকাতায়। আর বঙ্গবন্ধু যখন সেই ইসলামিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন তখন তিনি থাকতেন এই বেকার হোস্টেলে। 1942 সালে শেখ মুজিবুর রহমান কলকাতার ইসলামিয়া কলেজে ইন্টারমিডিয়েটের জন্য যখন ভর্তি হলেন তখন তিনি থাকতেন বেকার হোস্টেলের এই 24 নম্বর কক্ষে। সে কারণেই যখনই বঙ্গবন্ধুর ছাত্রজীবন প্রসঙ্গ উঠে আসবে তখনই ইতিহাসের পাতা থেকে উঠে আসবে তার স্মৃতিবিজড়িত এই বেকার হোস্টেলের প্রসঙ্গ। বঙ্গবন্ধু যেই কলেজে পড়তেন আমিও সেই কলেজেরই ছাত্র, তবে তখন কলেজের ওই নামটা ছিল না, এখন নাম মৌলানা আজাদ কলেজ। তিনি যখন পড়তেন ওই কলেজটা তৈরি করার ক্ষেত্রে ফজলুল হকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তখন তার নাম ছিল ইসলামিয়া কলেজ। 1946 সালে তৎকালীন ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন শেখ মুজিবুর রহমান। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজ থেকেই 1947 সালে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন বঙ্গবন্ধু। পরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত হোস্টেল কক্ষটি সংরক্ষণের উদ্যোগ নেন স্থানীয় সরকার। আসলে আমরা সত্যি কৃতজ্ঞ ভারত সরকারের কাছে যে এই 1998 সাল থেকে এই বঙ্গবন্ধু ব্যবহৃত 24 নম্বর কক্ষটি তারা বঙ্গবন্ধু স্মৃতিকক্ষ হিসেবে সংরক্ষণ করছেন। নেতাজি বলতে যেমনি সুভাষচন্দ্র বোস, স্বামীজি বলতে বিবেকানন্দ, ঠিক তেমনি বঙ্গবন্ধু বলতে কলকাতাবাসী শেখ মুজিবুর রহমানকেই চেনেন। আর সে কারণেই কলকাতা আগলে রেখেছে বেকার হোস্টেলের এই 24 নম্বর স্মৃতিকক্ষটি।
ক্যামেরায় শাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে জঙ্গি বা অন্য কোনো হামলার আশঙ্কা নেই। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে কঠোরভাবে দমন করা হবে বলে জানান র্যাবের ডিজি। এদিকে আয়োজনে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুরূপে সম্পন্ন করতে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতার কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিস্তারিত মাসুদা লাবনীর রিপোর্টে। অনাড়ম্বর আয়োজন, বিদেশি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূত ও দেশি বিদেশি অতিথিদের আগমনে অনুষ্ঠিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান। প্রস্তুত অনুষ্ঠানের মূল আয়োজন স্থল জাতীয় প্যারেড গ্রাউন্ড। কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করলে তা মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে আগামী 17 থেকে 27 মার্চ পর্যন্ত অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে সংবাদ সম্মেলন করেন র্যাবের মহাপরিচালক। জানান, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রদূত ও বিদেশি অতিথিদের নিরাপত্তা দেয়া ছাড়াও তারা যেসব জায়গায় যাবেন সেখানকার নিরাপত্তা, সড়কের নিরাপত্তা, পোশাকধারী ও সাদা পোশাকের টিম, চেকপোস্টে অজ্ঞাত ব্যক্তিদের চেক করতে বিশেষ ব্যবস্থা, সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। স্থল, জল, আকাশপথে ত্রিমাত্রিক বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। গুরুত্বপূর্ণ ভেন্যু সমূহ যেমন জাতীয় প্যারেড স্কোয়ার, বঙ্গবন্ধু সমাধিস্থল, 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও এরপরে বিভিন্ন অনুষ্ঠানের জন্য 5 তারকা হোটেল সহ জাতীয় স্মৃতিসৌধ, যশোরেশ্বরী দেবী মন্দির, ওরাকান্দি ঠাকুরবাড়ি মন্দির, কাশিয়ানী, গোপালগঞ্জ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের এই আয়োজনে দলীয় কর্মসূচি যথাযথভাবে পালন ও সরকারি কর্মসূচিতে সহযোগিতা করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ, এ উপলক্ষে 10 দিনের বিশেষ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। বর্ণাঢ্য এই অনুষ্ঠানমালা উপলক্ষে বিদেশি মেহমানদের আগমন এবং আনুষ্ঠানিকতা সুচারুভাবে সম্পন্ন করতে আমি নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। চলে গেলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ব্যারিস্টার মওদুদ আহমেদ। আজ সন্ধ্যা 6:30টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 82 বছর। বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে দীর্ঘ সময় ধরে যারা প্রভাব বিস্তার করেছেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। বর্ষিয়ান এই রাজনীতিবিদ কখনো নন্দিত, কখনো সমালোচিত হয়েছেন, কিন্তু তিনি প্রকৃত অর্থেই একজন রাজনীতিবিদ ছিলেন বলে তার সহকর্মীরা মনে করেন। আরও জানাচ্ছেন মারুফা রহমান। পাকিস্তানি শাসকদের করা আগরতলা ষড়যন্ত্র মামলায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। পরে তিনি জিয়াউর রহমান, জেনারেল এরশাদ এবং খালেদা জিয়ার সরকারেও ক্ষমতার কেন্দ্রে ছিলেন। জেনারেল এরশাদের সরকারে থাকলেও পরে তিনি আবার বিএনপির রাজনীতিতে ফিরে আসেন। তার সহকর্মীরা উল্লেখ করেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ একজন দক্ষ পার্লামেন্টারিয়ান যেমন ছিলেন, তেমনি তিনি আইন পেশাতেও সফল ছিলেন। বাংলাদেশের রাজনীতির বিভিন্ন পর্ব নিয়ে তার লেখা একাধিক বই প্রশংসিত হয়েছে এবং অনেক ক্ষেত্রেই নানা আলোচনার জন্ম দিয়েছে। স্কুলে ছাত্র থাকার সময় বাংলা ভাষা আন্দোলনের মিছিলে যোগ দিয়ে মওদুদ আহমেদ জেল খেটেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করার পর তিনি লন্ডনে বার অ্যাট ল পড়তে যান। মওদুদ আহমেদ বার অ্যাট ল শেষ করে 60-এর দশকের মাঝামাঝি দেশে ফেরেন। তখন 1966 সালে শেখ মুজিবুর রহমান 6 দফা ঘোষণা করলে তার সমর্থনে সক্রিয়ভাবে মাঠে নামেন। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের সময় মওদুদ আহমেদকে পোস্টমাস্টার জেনারেল নিয়োগ করেছিলেন। মুক্তিযুদ্ধের সংগঠকদেরও অন্যতম ছিলেন তিনি। জিয়াউর রহমানের রাষ্ট্রপতি শাসিত 1969 সালে উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন মওদুদ আহমেদ।
পরে সামরিক শাসক জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের সরকারে মওদুদ আহমেদ প্রথমে মন্ত্রী, তারপরে উপপ্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছিলেন। 2011 সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি জামাত জোট সরকারেও তিনি আইনমন্ত্রী ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। রাজনীতিক মওদুদ আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তার এই মৃত্যু দেশের রাজনীতির অঙ্গনে অনেক বড় শূন্যতা তৈরি করবে। একটা পূরণীয় শূন্যতার সৃষ্টি হলো এবং এটা অপূরণীয়। আমরা মনে করি এটা শুধু বিএনপির জন্য নয়, সমগ্র দেশের জন্য, সমগ্র জাতির জন্যই একটা বড় ক্ষতির সম্মুখীন হলাম আমরা। তিনি বাঁচতে চেয়েছিলেন, he wanted to live more and he was a fighter. উনি লড়াই করেছেন, বেঁচে থাকার চেষ্টা করেছেন, এর মধ্যে ফ্লাইট নেই। উনি 8 তারিখে এসে পৌঁছাবেন নোয়াখালীতে, তার পিতার কবরের পাশেই তার কি কবর দেওয়া হবে। এবারে করোনা প্রসঙ্গ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 26 জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছে 1719 জন। সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ্য সেবা বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, কঠোর লকডাউন না হলেও গণপরিবহন, রেস্তোরাঁ এবং পর্যটন কেন্দ্রগুলোতে জনসমাগম এড়াতে নেওয়া হয়েছে কঠোর হওয়ার সিদ্ধান্ত। এছাড়াও বিদেশ ফেরতদের মানতে হবে কোয়ারেন্টাইন। আরও জানাচ্ছেন রিশাদ হাসান। হঠাৎ সারা দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, যা চিন্তায় ফেলেছে স্বাস্থ্য সেবা বিভাগকে। এই পরিস্থিতিতে করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সাথে মঙ্গলবার বৈঠকে বসে স্বাস্থ্য অধিদপ্তর। বৈঠক শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, লকডাউনের কোনো সিদ্ধান্ত নেওয়া না হলেও রেস্তোরাঁ, পর্যটন কেন্দ্র ও গণপরিবহনের জনসমাগম এড়াতে নেওয়া হচ্ছে কঠোর সিদ্ধান্ত। টাইট লকডাউনের কথা আমাদের ওরকম করে নির্দেশনা দেওয়া হয়নি, তবে রেস্তোরাঁগুলোতে জনসমাগম কমানোর ব্যাপারে, পরিবহনে জনসমাগম এবং ভিড় এড়ানোর জন্য প্রয়োজনে এতে আমাদের আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নেওয়ার জন্য এটা আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে গ্লোবাল জিনোম সিকোয়েন্স ডেটাবেজের তথ্য অনুযায়ী এ পর্যন্ত বাংলাদেশে করোনার ইউকে ভ্যারিয়েন্ট সহ মোট 3টি স্ট্রেন পাওয়া গেছে। জাতীয় রোগ তথ্য, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বলছেন, সংক্রমণ বৃদ্ধির এই সময়ে যেন তা মানুষের মাঝে ছড়িয়ে না পড়ে, সেই লক্ষ্যে কাজ চলমান রয়েছে। বাংলাদেশে ইউকে ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, এটা হলো বাস্তবতা, এবং সেটা কেউ 6টা বলছে, কেউ 12টা বলছে, আমি নির্দিষ্ট করে নাম্বার না বলি। এবং পৃথিবীর আসলে শুধু ইউকে ভ্যারিয়েন্টই 83টির বেশি দেশে ছড়িয়েছে। সো এটি বাস্তবতা, এটা আসবে, বাংলাদেশও আসবে। স্ট্রেন ইউকে বা আফ্রিকান ভ্যারিয়েন্ট যাই হোক না কেন, একমাত্র স্বাস্থ্যবিধি মেনে চলাই সংক্রমণ কমানোর একমাত্র সমাধান বলছে আইইডিসিআর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। সারা দেশে গৃহহীন মানুষকে ঘর দেওয়ার পর এবার 30,000 অসচ্ছল মুক্তিযোদ্ধাকে একতলা পাকা ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসচ্ছল মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের ভিটায় 2 বেড, 2 টয়লেট, ডাইনিং ও কিচেন সহ 635 বর্গফুটের এই বীর নিবাস তৈরি করে দেওয়া হবে। এজন্য প্রায় 4,123 কোটি টাকায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ বিষয়ক প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই সিদ্ধান্ত হয়। একনেকে এছাড়াও আরও 5 প্রকল্প অনুমোদন পেয়েছে, আর 6 প্রকল্পে মোট ব্যয় হবে 5,600 কোটি টাকারও বেশি। তিস্তা চুক্তি নিয়ে টালবাহানা চলছে দাবি করে রাদ্যপান্ত জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার মানিকগঞ্জের ঘিওরে সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেন। একই ইস্যুতে বিএনপির আরেক নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই চুক্তি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কথা সঠিক নয়। আরও জানাচ্ছেন মারুফা রহমান। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের ঘিওরে দলের প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভারতের প্রধানমন্ত্রীর আগমন ইস্যুতে বেশ কয়েকটি বিষয়ে সরকারের ব্যর্থতার কথা বলেন তিনি। আমরা এখন পর্যন্ত সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা করা বন্ধ করতে পারিনি।
আমরা আমাদের নদীগুলোর যে হিস্সা সেই হিস্সা আমরা পাইনি, আমরা তিস্তা নদী পাইনি, আমরা অন্যান্য যে আপনার অভিন্ন নদী আছে সেই নদীগুলো যেগুলো ভারত থেকে আসে তার পানির হিস্সা আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদের কানেক্টিভিটির কথা বলা হচ্ছে, সে কানেক্টিভিটি আমাদের যে শেয়ার সেই শেয়ার আমরা পাই না। এখানে একতরফা শুধুমাত্র আমরা দিয়েই যাচ্ছি, এই সরকার দিয়েই যাচ্ছে, কিন্তু ভারতের কাছে কিছু আনতে পারছে না। একই ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন কথা বলেন জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায়। যদি পাতায় পাতায় সই হয়ে গিয়ে থাকে এই সফরে, যেহেতু ভারতের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে আসছেন, আমরা আশা করব, দাবি করব যে এই সফরের সময় ওই সম্পাদনের যে লাস্ট পাতাগুলো আপনারা সই করেন নাই সেটা সই করে জনগণের কাছে প্রকাশ করুন এবং তিস্তা বাঁধের যে তিস্তা চুক্তির যে সুফল বাস্তবায়নের জন্য আপনারা যথারীতি ব্যবস্থা গ্রহণ করুন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার অবহেলা করছে বলেও দাবি করেন বিএনপি নেতারা। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলকে মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ দলের 4 জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণ করেছেন আদালত। মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 4-এ এই মামলা দায়ের করেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম। মিজানুর রহমান মিনু ছাড়া মামলার অন্য আসামিরা হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলন। গেল 2রা মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম নিয়ে মিজানুর রহমান মিনু বক্তব্য দেন। এরপরেই ক্ষুব্ধ হন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাষ্ট্রদ্রোহিতার মামলা হিসেবে দণ্ডবিধির 124-এর ক, 123 ক এবং 34 ধারায় এই মামলাটা দায়ের করেছি 4 জন আসামির বিরুদ্ধে। এবং এই মামলা দায়ের করার জন্য ফৌজদারি কার্যবিধিতে বলা আছে যে রাষ্ট্রের স্যাংশন লাগবে, সেই স্যাংশনটা আমরা পেয়েছি। আইন তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং এই ধরনের যারা চিন্তা করেন তারা এই সমস্ত কাজ থেকে, চিন্তা থেকে, বক্তব্য দান থেকে বিরত থাকবে। আবারও মামলা হলো নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের ওপর হামলার অভিযোগে কাদের মির্জা সহ 97 জনকে আসামি করে মামলাটি করেন খিজির হায়াতের স্ত্রী। দ্রুত বিচার আইনে মামলাটি গ্রহণ করেছেন নোয়াখালী দ্রুত বিচার আদালত। দুপুরে শুনানি শেষে কোম্পানীগঞ্জ থানার ওসিকে তদন্ত সাপেক্ষে আগামী 10 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে সকালে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত মামলা শুনেছেন। একটু আগে শুনানি অন্তে তিনি আদেশ প্রদান করেছেন ওসি কোম্পানীগঞ্জকে 10 কার্য দিবসের মধ্যে সংশ্লিষ্ট বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন। ইটস এ টেকনিক্যাল অর্ডার, এটাতে এটাও এক ধরনের এফআইআর। যদি উনি তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পান, যেহেতু কগনিজেবল অফেন্স, উনি মামলায়। করোনা সংক্রমণ রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হলেও তা পুরোপুরি উপেক্ষিত। মঙ্গলবার সংক্রমণ ঠেকাতে মাস্ক পরার বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন জেলায় শুরু হয়েছে অভিযান। চট্টগ্রামে মানুষকে সচেতন করতে সকাল থেকে নগরীর কাজীর দেউরি, চকবাজার সহ বেশ কিছু স্থানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাস্ক না পরে বেশ কয়েকজনকে জরিমানাও করা হয়। বরিশালে জনসচেতনতা বৃদ্ধিতে সকালে অশ্বিনী কুমার হলের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক বলেন, করোনা সংক্রমণ রোধে নো মাস্ক নো মুভমেন্ট কার্যকর করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। করোনা সংক্রমণ বাড়লে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং মেলা স্থগিত হতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। মঙ্গলবার বইমেলা উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কথা বলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বইমেলা 18 মার্চ থেকে শুরু হয়ে চলবে 14 এপ্রিল পর্যন্ত। 18 মার্চ বিকেলে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয়া চীন বইটির অনুবাদ গ্রন্থের মোড়কও উন্মোচন করবেন তিনি।
যদি কোভিডের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে মেলা চালানোর মতো আর কোনো সুযোগ যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তো একটা নতুন করে আমাদের সিদ্ধান্ত নিতেই হবে। কারণ মহামারীকে আমন্ত্রণ জানানো যাবে না, আমাদের নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে এমনও হতে পারে যে অপ্রিয় হলেও কঠিন সিদ্ধান্ত নিতে হতে হবে। আমরা কুড়িগ্রামের রাজারহাটে আতাউর রহমান নামে ছাত্রলীগের সাবেক এক নেতার হাত পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা। এই ঘটনায় আতাউরের এক হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতাউর রহমান কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি। তিনি স্থানীয় একটি কলেজে শিক্ষকতা করেন। ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতারের দাবিতে বিকেলে কুড়িগ্রাম রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি এবং শহরের শহীদ মিনার এলাকায় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে দাবি পূরণের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ জানায়, রাজারহাট উপজেলার ছিনা ইউনিয়নের পালপাড়া এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন আতাউর। দুপুরে ওই এলাকায় গেলে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় তার উপর। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। আমার বাড়ির গেটে কয়েকবার তারা আসিয়ে ভাঙচুর করছে। একে মারার জন্য প্রায় প্রতিদিন আড্ডা মারে। কেন মারে এটা বুঝে আমার ক্ষমতা নাই। তারা মারছে, তারা হলো বন্ধুগুরু। অনাঙ্গিত ভাবে মার শুরু করে দিল। মায়ের কোনো মানে বিধিকিস্তি অবস্থা মায়ের। পরে মায়ের হওয়ার পর এলাকার লোকজন যখন চাপছে তখন ওরা চলে গেছে। আলোচিত প্রশান্ত কুমার ওরফে পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী নাহিদা রুনাই ইন্টারন্যাশনাল লিজিং এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবেদ সহ 3 জনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার বিকেলে সেগুন বাগিচা এলাকা থেকে এই 3 জনকে গ্রেফতার করেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বাধীন দল। গ্রেফতার করা হয়েছে একই প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার রাফসান রিয়াদ চৌধুরীকে। তাদের বিরুদ্ধে পিকে হালদারের সাথে যোগসাজশে ইন্টারন্যাশনাল লিজিং থেকে বিপুল পরিমাণ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। অর্থ আত্মসাতের অভিযোগে এর আগে দুদক তাদের বিরুদ্ধে মামলাও করেছে। সেসব মামলাতেই তাদের গ্রেফতার দেখানো হয়। দুদকের কাছে তথ্য রয়েছে, নাহিদা রুনায়ের বিভিন্ন ব্যাংক হিসেবে প্রায় 72 কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে তারা। সদ্য বিদায়ী দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ কতজনকে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন সেই তালিকা চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে গেল 5 মাসে দুদক কাকে কাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে তাও 11 এপ্রিলের মধ্যে জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। এদিকে দুর্নীতি মামলায় অভিযুক্তদের বিদেশ যেতে নিষেধাজ্ঞার বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্টের অন্য এক বেঞ্চ। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। পিপলস লিজিং সহ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় 3.5 কোটি টাকা আত্মসাতের মূল হোতা পিকে হালদার নিষেধাজ্ঞার পরও বিদেশে পালিয়ে যান। একে কেন্দ্র করে কয়েক দফায় দুর্নীতির মামলায় অভিযুক্তদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন হাইকোর্ট। সবশেষ প্রতিষ্ঠানটির 286 ঋণ খেলাপির মধ্যে যারা আদালতের নির্দেশে উপস্থিত হননি তাদেরও বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। মঙ্গলবার এ সংক্রান্ত এক মামলার শুনানিতে বিদেশ যেতে নিষেধাজ্ঞার বিষয়ে নীতিমালা প্রণয়ন করতে দুদককে নির্দেশ দেন হাইকোর্ট। জাস্টিস এনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন, যেহেতু কোনো আইন বিধি নেই, আমি দুদককে একটা নির্দেশনা দিলাম, আপনারা এই বিষয়ে একটি যথাযথ বিধি প্রণয়ন করুন। ওনারা বিদেশে যাওয়ার ব্যাপারে ওনারা যাবেন কি যাবেন না সবকিছু ডিটারমিন করবে স্পেশাল জাজ, যতক্ষণ পর্যন্ত বিদ্যমান আইনে কোনো রুল বা কোনো বিধি বা এটা যদি ফ্রেম না হওয়া পর্যন্ত সকল কিছু নিয়ন্ত্রণ করবেন এখন বা সিদ্ধান্ত দিবেন স্পেশাল জাজ। এদিকে গণমাধ্যমে প্রকাশিত সাধারণ বীমা কর্পোরেশনের জালিয়াতি ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত এক প্রতিবেদন নজরে আনার পর তা আমলে নেন আদালত। গেল 5 মাসে দুদক কাকে কাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে তাদের নাম ঠিকানা আগামী 11 এপ্রিলের মধ্যে জানাতে নির্দেশও দেন হাইকোর্ট। যাদেরকে এই বিগত 5 মাসে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের তালিকা হাইকোর্ট চেয়েছেন এবং রিপোর্টারের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ আছে সেগুলো হাইকোর্টে দাখিল করতে পারছেন। আগামী 11 এপ্রিল এটা হাইকোর্টে দাখিলের জন্য দায়িত্ব আছেন।
চলতি বছরের 10 মার্চ দুদকের চেয়ারম্যান পদ থেকে অবসর নেন ইকবাল মাহমুদ। কিন্তু অবসর নেওয়ার আগে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়ে খবরের শিরোনাম হন। এখানে যেরকম লোক থাকা দরকার। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। গ্রামীণ টেলিকমের 38 কর্মীকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাস্তবায়ন না করায় আদালত অবমাননার অভিযোগে নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। এরপর তাদেরকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন আদালত। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে গ্রামীণ টেলিকমের কর্মচারীদের পুনর্নিয়োগের বিষয়ে জারি করা রুল শুনানির জন্য সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটির পর 22 এপ্রিল দিন নির্ধারণ করা হয়েছে। যান্ত্রিক সমস্যার কারণে রাজশাহীর তানেরো থেকে একটি কৃষিক্ষেতে বাংলাদেশ ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে। মঙ্গলবার দুপুরে তানোর উপজেলার লালপুরে এই ঘটনা ঘটে। বিমানটিতে প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী মিলিয়ে 2 জন আরোহী ছিলেন। তারা কেউ হতাহত হননি। নিরাপদে তাদের উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগেও গেল 9 জানুয়ারি শাহ মখদুম বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়ে প্রশিক্ষণ বিমান। মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে সোমবারও অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। সামরিক অভ্যুত্থানের পর এ পর্যন্ত অন্তত 183 জন নিহত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। মিয়ানমার ও চীনে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে ঘটছে নানা ঘটনা। পায়ে প্লাস্টার নিয়ে হুইল চেয়ারে মঙ্গলবারও মেজিয়া, ছাতনা, রায়পুরের জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় তিনি মন্তব্য করেন, অমিত শাহ হারবে বলে বাংলায় বসে চক্রান্ত করছেন। এর মধ্যে কংগ্রেস নেত্রী লতিকা সুভাষকে নিয়ে কেরালার রাজনীতিতে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। মনোনয়ন না পাওয়ায় দল ছেড়ে মাথা ন্যাড়া করে ফেলেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গে 2 দিনের ভোট প্রচারণা শেষে মঙ্গলবার সকালে দিল্লি ফিরে গেছেন অমিত শাহ। জরিপ বলছে, তৃণমূলের সঙ্গে বিজেপির তীব্র লড়াই হলেও শেষমেশ নির্বাচনে জিতে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা পরিস্থিতির মধ্যে এবং প্রবাসীদের কনসুলার সেবা অব্যাহত রাখতে ইতালির তোরিনো শহরে 2 দিন ব্যাপী কনসুলার সেবা ক্যাম্প পরিচালনা করেছে মিলান কনসুলেট। শনি এবং রবিবার অনুষ্ঠিত সেবা ক্যাম্পে প্রায় 400-রও বেশি প্রবাসী এই কনসুলার সেবা গ্রহণ করেন। এর মধ্য দিয়ে পাসপোর্ট নবায়নের সংখ্যা ছিল বেশি। এছাড়া ফ্যামিলি সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সহ অন্যান্য সেবা দেওয়া হয়। মিলান কনসুলেটের কনসাল জেনারেল ইকবাল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে কনসুলার সেবা ক্যাম্পে সহযোগিতা করেন তরিনো আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন, সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ সহ অন্যান্য নেতাকর্মীরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জার্মান আওয়ামী লীগের আয়োজনে ভার্চুয়ালি 100 পরিবার একযোগে 100টি মোমবাতি জ্বালিয়ে কেক কাটে। এই আয়োজনে জার্মানির বার্লিন, মিউনিখ, বনকোলন, হামবুর্গ, ফ্রাঙ্কফুর্ট সহ 16টি রাজ্যের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। পরে ভার্চুয়াল আলোচনায় বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য রাখেন অংশগ্রহণকারীরা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় 1 লাখেরও বেশি প্রান্তিক নারীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাইল ফলক অর্জন করেছে কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা। মঙ্গলবার জামালপুরের WBC কেন্দ্রে কোকা-কোলা 1 লাখের বেশি প্রান্তিক নারীকে স্বাবলম্বী এবং ক্ষমতায়িত করার এই অর্জন উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় অনুষ্ঠানে যোগ দেন ফারাজ শারমিন আওলাদ, কান্ট্রি ম্যানেজার পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন, কোকাকোলা বাংলাদেশ শ্রীরাম আপ্পা গঞ্চিকার, কান্ট্রি ডিরেক্টর ইউনাইটেড পারপাস জামালপুর জেলার সিভিল সার্জন প্রণয় কান্তি দাস এবং প্রকল্পের 50 জন উদ্যোক্তা সহ আরও অনেকে। জানাবো খেলার খবর। কুইন্সটাউনে একমাত্র প্রস্তুতি ম্যাচে তামিম একাদশকে 9 উইকেটে হারিয়েছে শান্ত একাদশ। ওয়ার্ম আপ ম্যাচে এদিন 5 কিউই ক্রিকেটারকে সঙ্গী করে মাঠে নামে টাইগাররা। প্রথমে ব্যাট করতে নেমে নড়বড়ের শুরু তামিমদের। ব্যক্তিগত 12 রানে নাইম শেখ আর 28 রানে ফিরে যান সৌম্য সরকার। মাহমুদুল্লাহর 35 আর শেখ মেহেদীর 38 রান সচল রাখে রানের চাকা। তামিম একাদশের হয়ে এদিন সর্বোচ্চ 66 রানে অপরাজিত থাকেন মোহাম্মদ মিঠুন। তামিমদের হারানো 5 উইকেটের 4টি তুলে নেন রুবেল। 234 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শান্ত লিটনের ব্যাটিংয়ে রান আসতে থাকে দ্রুত গতিতে। 40 রান করে শান্ত অবসর নেন। বাকিদের ব্যাটিংয়ের সুযোগ দিতে লিটন আর মিরাজও স্বেচ্ছায় মাঠ ছাড়েন অর্ধশতক পূরণ করে। শেষ পর্যন্ত মুশফিকের অপরাজিত 54 রানে 19 বল বাকি থাকতেই 9 উইকেটের বড় জয় তুলে নেয় শান্ত একাদশ। দুই কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। 2016 সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়। এরপর 2020 সালের এপ্রিলে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি। দ্বিতীয় কন্যার নাম রাখেন নীরম হাসান। পারিবারিক সূত্র থেকে জানা গেছে সন্তান জন্মের পর সদ্য ভূমিষ্ঠ সন্তান এবং স্ত্রী উম্মে আল হাসান শিশির দুজনেই সুস্থ রয়েছেন। সাকিব বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। সংবাদ শেষ করবো, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ। জন্মশতবার্ষিকী উদযাপনে প্রস্তুত সারা দেশ। গিনেস রেকর্ডে শস্যচিত্রে বঙ্গবন্ধু। চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিক বিএনপি নেতা মওদুদ আহমদ। সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপি মহাসচিবের শোক। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, আজও 26 প্রাণহানি। দেশে 3 ধরনের স্ট্রেন শনাক্ত। পেছাতে পারে বইমেলার, শিক্ষা নিয়ে সুপরিকল্পনার পরামর্শ। তিস্তা চুক্তি নিয়ে টালবাহানা চলছে, অভিযোগ ফখরুলের। বিএনপির 4 নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। কাদের মির্জার নামে আরও মামলা। পিকে হালদারের সহযোগী রুনাই সহ গ্রেফতার 3-5 মাসে অব্যাহতি দেয়াদের তালিকা দিতে হবে দুদককে। আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন ডক্টর ইউনূস। মিয়ানমারে বিক্ষোভ থামেনি, গুলিতে আরও 20 প্রাণহানি। বিধানসভা ঘিরে বাড়তি উত্তাপ পশ্চিমবঙ্গে। কেন্দ্রের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ মমতার। কুইন্সটাউনের প্রস্তুতি ম্যাচে লিটন মুশফিক মিরাজের অর্ধশতক। 4 উইকেট শিকার রুবেলের। পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।